হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার পেয়েছে, সেই টেস্ট পেপার থেকে হচ্ছে পেজ নম্বর 121 থেকে হচ্ছে স্টার্ট করব। ওকে? তো অলরেডি আমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে হচ্ছে কোয়েশ্চেন আনসার সলভ চলছে, যেখানে আমরা মেইনলি 1 নম্বরের যত কোয়েশ্চেন আছে সেটা এমসিকিউ হোক বা নরমাল কোয়েশ্চেন হোক বা হচ্ছে শূন্যস্থান পূরণ, ম্যাচিং যা যা আছে আমরা এ টু জেড কমপ্লিট করছি। তো সেই কারণে হচ্ছে তোমরা যারা অলরেডি হচ্ছে এই পেজগুলো এখনো করোনি, তারা অবশ্যই পুরো ক্লাসটাকে হচ্ছে দেখো, আর যারা করেছো তারা চাইলে হচ্ছে তোমাদের অ্যান্সারের সাথে একবার মিলিয়ে নিতে পারো যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে? তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো নাও এবার আমরা চলে আসি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে বিভাগ ক। বিভাগ ক এর মধ্যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে হচ্ছে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো এখানে জীবাশ্ম জ্বালানি নয়, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কাঠ, পেট্রোলিয়াম, কয়লা, পেট্রোলিয়াম, কাঠ এবং কোনোটিই নয়। তো বেসিক্যালি এখানে আমাদের কাঠ হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়, কারণ আমরা জানি জীবাশ্ম জ্বালানি সেগুলোই যেগুলো মাটির তলা থেকে উত্তোলন করা হয় বা ভূগর্ভের তলা থেকে ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়, তার মধ্যে কয়লা, পেট্রোলিয়াম এগুলো পড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কাঠ হয়েছে জীবাশ্ম জ্বালানি নয়। তারপরে দেখো বলেছে কোনটি 0 কে মানে হচ্ছে 0 কেলভিন এর সমান। তো স্টুডেন্ট, এখানে দেখো 0 কেলভিন মানে আমরা কি জানি -273 ডিগ্রি সেলসিয়াস, তাই তো মাইনাসে থাকে, কিন্তু এখানে যেহেতু সব ফারেনহাইট দিয়েছে, তাহলে -273 ডিগ্রি যে সেলসিয়াস আছে এটাকে আমাদের ফারেনহাইটে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, 273 ডিগ্রি হচ্ছে কি বললাম, সেলসিয়াস, তাই তো? এটাকে সেলসিয়াসকে আমাদের ফারেনহাইটে নিতে হবে। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি? দেখো ক্লাস 7 এ তোমরা একটা ফর্মুলা পড়েছিলে, যেখান থেকে আমরা জানি c/5। ঠিক আছে? c/5 আর ইজ ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি f-32। ঠিক আছে? সূত্র কি ছিল? f-32, ঠিক আছে? f-32 আর এখানে বাই হচ্ছে 9। ঠিক আছে? f-32/9। তো এই ফর্মুলাটা হচ্ছে, তো এই ফর্মুলাতে যদি আমরা হচ্ছে বসানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখব যেখানে f এর যে ভ্যালু, ঠিক আছে, এখন c এর ভ্যালু তো আমরা বুঝতে পারছি 273 ডিগ্রি সেলসিয়াস, এখানে 0 কেলভিন মানে, তাহলে এখানে সেটা থেকে হচ্ছে যখন f এর নিয়ে যাওয়া হবে, তখন আমরা এখানে পাবো কত? -459 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? এটাই হচ্ছে পাবো। তো এটা তোমরা একবার চেক করে দেখতে পারো, এটা আমরা হচ্ছে ক্যালকুলেট করে নিয়েছি। তো এক্ষেত্রে আমাদের অপশন এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে? চলে আসো আমরা নেক্সট, বাষ্প ঘনত্বের একক। বাষ্প ঘনত্বের সাধারণত কি কোনো একক নেই, কারণ বাষ্প ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব এগুলোর কোনো একক থাকে না। ওকে? তারপর বলেছে যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়। তো আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়, কোনটা হচ্ছে জ্যামিতিক ধর্ম নয়? ব্যতিচার, কারণ ব্যতিচার হচ্ছে আমাদের শব্দের। ঠিক আছে? এটা হচ্ছে ধর্ম, কিন্তু এটা আলোক রশ্মির ক্ষেত্রে প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ তিনটি আলোক রশ্মির ধর্ম। তারপর বলেছে কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? তাহলে দুটো প্রান্তিক বর্ণ বলেছে। প্রান্তিক বর্ণ কি কি আমাদের? লাল আর বেগুনি, এই দুটো হচ্ছে প্রান্তিক বর্ণ। সেক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেন চলে আসা হচ্ছে নিচেরটা 1.6, বলেছে পরিবাহী রোধের অনন্যক। তো রোধের অনন্যক বলেছে, তো রোধের অনন্যক অলওয়েজ আমাদের কিন্তু পরিবাহিতা। যদি এখানে রোধাঙ্ক থাকতো তাহলে হয়ে যেত পরিবাহিতাঙ্ক, যেহেতু আমাদের রোধ বলেছে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে পরিবাহিতা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। দেন চলে আসো ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস। ক্ষার ধাতু মানে হচ্ছে তাদের শেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকবে, যেটা তারা ত্যাগ করে Na+ বা হচ্ছে আমাদের K+ এই ধরনের হচ্ছে যৌগ গঠন মানে আয়ন গঠন করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা ইলেকট্রন একমাত্র শেষ কক্ষে, এখানে দেখো একটাই মাত্র, মানে অপশন বি যে হচ্ছে সিকোয়েন্সটা দিয়েছে বা যে ইলেকট্রন বিন্যাস দিয়েছে এখানে আছে। তারপরে কি অপশন বি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ওকে? নেক্সট চলে আসো হচ্ছে কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? আচ্ছা, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা। দেখো কার্বন অলওয়েজ আমরা জানি 4টে হাত। 4টে হাতের কারণ হচ্ছে এটাই, কার্বনের যোজ্যতাও হচ্ছে 4, সেই কারণেই হচ্ছে 4টে হাত গঠন করে। ওকে? সেক্ষেত্রে আমরা বলবো কার্বনের যোজ্যতা কত? 4। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? তড়িৎ অবিশ্লেষ্য, অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন সবগুলো। তো এখানে তড়িৎ অবিশ্লেষ্য মানে কোনোটাই তড়িৎ পরিবহন করে না বা হচ্ছে নিজে বিশ্লেষিত হয় না। জল যেরকম হচ্ছে আয়নে ভেঙে দেয়, তো এরা কোনোটাই হচ্ছে ভেঙে যায় না। ঠিক আছে? সেই কারণে বলতে পারি সবগুলোই কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। নেক্সট চলে আসি আমরা 1.10, বলেছে কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি? প্লাজমা, কঠিন, তরল, গ্যাস। তো এখানে তাপ দিলে প্রসারণ সব থেকে বেশি অলওয়েজ হচ্ছে গ্যাসের হয়, এটা মনে রাখবে, কারণ এক্ষেত্রে কিন্তু পদার্থের যে কণাগুলো সেগুলো সব থেকে দূরে দূরে অবস্থান করে এবং অনেক লুজলি মানে অনেক আলগাভাবে অবস্থান করে, যে কারণে তাপ দিলে সব থেকে বেশি প্রসারণ কিন্তু গ্যাসের হয়। ওকে? নাও এবার চলে আসি আমরা হচ্ছে আলফা কণার আধান। তো আলফা কণা হচ্ছে আমাদের ধনাত্মক কণা, এটা আমরা পড়েছি, সেক্ষেত্রে আমাদের ধনাত্মক মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো বলেছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রার একক কুলম, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম। তো তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। ওকে? নেক্সট চলে আসা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে আমাদের অ্যামোনিয়া, যেটা অনেক সময় মানে অনেক সময় নয়, যে কোনো হচ্ছে টয়লেটে একটা যে মানে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় টয়লেটে, সেটা কিন্তু আসলে হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। ওকে? তারপরে চলে আসো বলেছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। ওকে? কারণ জিঙ্ক ব্লেন্ড আছে, এটা হচ্ছে জিঙ্কের, তারপর হিমাটাইট এটা লোহা বা আয়রনের, ম্যাগনেটাইট এটাও হচ্ছে আমাদের আয়রনের। তো বাকি পড়ে থাকছে আমাদের বক্সাইট, সেক্ষেত্রে বক্সাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক।
তারপর বলেছে দেখো পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হলো, এটা হচ্ছে আমাদের ইউরিয়া। এটা আমরা আগেও পড়ার সময় বলেছি যে জৈব যৌগের ক্ষেত্রে ইউরিয়া হচ্ছে প্রথম পরীক্ষাগার বা কলকারখানায় যে হচ্ছে তৈরি হয়, সেটা প্রথম ইউরিয়া তৈরি করা গিয়েছিল। ওকে, তারপরে চলে আসে হচ্ছে নিচের দিকে আমাদের বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে কি দিয়েছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? তো এটাকে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। আচ্ছা, ওজোন স্তরে, আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন তোমাদের খেয়াল রাখতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ার এই যে স্তরটার কথা বললাম, এখানে কিন্তু আমাদের ওজোন গ্যাসের যে স্তর সেটা দেখা যায়, ঠিক আছে? যে কারণে ওজোন মণ্ডল যেটা, সেটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই অবস্থান করে। ওকে, তো এটা খেয়াল রেখো। তারপর হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? তো এটা হচ্ছে ডবসন ইউনিট বা ডবসন এককে প্রকাশ করা হয়। দেন চলে আসছে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? তো এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে এটা আদর্শ গ্যাসের মতো, মানে বাস্তব গ্যাস যেগুলো, যে গ্যাসগুলো প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তারপরে হচ্ছে বয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। তো স্টুডেন্ট এখানে আমাদের বয়েলের সূত্র অনুসারে পি বনাম 1/v বলেছে, তো এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, যেটা আমরা হয়তো খেয়াল করিনি ওই সময় যখন এটাকে আমরা নোট ডাউন করেছি। 1/v এর জায়গায় শুধু v চলে এসেছে। তো এটাকে আমরা 1/v যদি করি তাহলে কিন্তু সমপরাবৃত্ত হবে না, এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। কিভাবে? দেখো এটা তোমাদেরকে হচ্ছে আমি একটা আলাদা ক্লাস নিয়ে দরকার হলে বলবো, ঠিক আছে? কিন্তু এখানে আমি জাস্ট বেসিকটা বলছি, একটুখানি খেয়াল রাখো। দেখো আমরা জানি প্রেসার যদি বাড়ে, যেহেতু পিভি লেখচিত্রের ক্ষেত্রে আমরা কি জানি, যত হচ্ছে প্রেসার বাড়বে ভলিউম কমবে, কারণ চাপ বাড়লে আয়তন কি কমতে থাকে। এবার প্রেসারের সাথে এখানে ভলিউম কি আছে? আচ্ছা, প্রেসারের সাথে ভলিউমের যে সম্পর্ক সেটা হচ্ছে 1/v বলে দিয়েছে এখানে, ঠিক আছে? 1/v। তার মানে দেখো প্রেসার যদি বাড়ানো হয়, ভলিউম যেটা সেটা কি হচ্ছে, কমছে। তার মানে 1 কে আমরা কম সংখ্যা দিয়ে ভাগ করছি এটা। এবার প্রেসার যখন কমে যাচ্ছে, ঠিক আছে, প্রেসার যখন কম আছে তখন যে ভলিউম আছে সেটা তখন কি বাড়বে, কারণ প্রেসার কমে যাওয়া মানে কি ভলিউম হচ্ছে বাড়ছে। তাহলে 1 কে তখন আমরা বেশি মানে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি। 1 কে যখন ছোট সংখ্যা দিয়ে, ধরো 1 কে তুমি হচ্ছে, আমি এখানে বললাম 5 দিয়ে ভাগ করছো, ঠিক আছে? 1 কে যদি, আচ্ছা 5 না, আমি ধরে নিচ্ছি প্রথমেরটা তুমি 2 দিয়ে ভাগ করছো, ঠিক আছে? আর এখানে 1 কে তুমি 5 দিয়ে ভাগ করছো, ঠিক আছে? কারণ প্রেসার যখন কমে যাচ্ছে তখন কি তোমার ভলিউম বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা 5 ভলিউম নিলাম, ঠিক আছে? এবার এক্ষেত্রে দেখো 2 কে যদি হচ্ছে, মানে 1 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? এটা 0.5, তাই তো? 0.5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। এবার যদি এটা তুমি 1 কে তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 0.2। সেক্ষেত্রে বলো এবার কোনটা মানে কোনটা হচ্ছে আমাদের বেশি হচ্ছে? এখানে অবশ্যই যখন আমাদের প্রেসার কমে গেল তখন ভলিউম বাড়লো, এবং ভলিউম বাড়া মানে কি, এখানে যে হচ্ছে মানে পুরো ভ্যালুটা 1/v এর যে ভ্যালু সেটা কিন্তু কমে গেল, তাই না? যদি v থাকতো শুধু তাহলে সেটা হচ্ছে বাড়লে এটা কমলে এটা বাড়তো, ঠিক আছে? সেক্ষেত্রে সমপরাবৃত্ত আসতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু জিনিসটা ঠিক উল্টো হবে। তার মানে এখানে আমাদের এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু, আচ্ছা এটা একটু বেঁকে যাবে। আচ্ছা 1 সেকেন্ড, এটা আমরা মুছে দিয়ে, এক্ষেত্রে এটা মূল বিন্দুগামী, মানে এটা মূল বিন্দু থেকে যাবে এবং এটা এই ধরনের একটা মানে সোজা আসবে, ঠিক আছে? আমার এটা মাউসের জন্য কাজ করছে না, সোজা স্ট্রেট আসছে না, বাট তোমরা এখানে খেয়াল রাখো এটা হচ্ছে মূল বিন্দুগামী এরকম একটা সরলরেখা আসবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এটা একটু তোমরা হচ্ছে ঠিক করে নেবে। ওকে, আচ্ছা এবার চলে আসে আমরা ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়। দেখো ব্রাউনীয় গতি হলো তরল বা গ্যাসের মধ্যে মাইক্রোস্কোপিক কণার এলোমেলো বা ক্রমাগত চলন, ঠিক আছে? মানে চলাচল করলে তাকে ব্রাউনীয় গতি বলা হয়। এবার এটা তরল আর গ্যাসের মধ্যেই একমাত্র দেখা যায়, কারণ এক্ষেত্রে যে পদার্থের অণুগুলো থাকে তারা অনেক লুজলি বাউন্ড থাকে, মানে একটা আরেকটার সাথে একদম চেপে, যেরকম কঠিন হলে কি একটা আরেকটার সাথে একদম আটকে থাকে, কিন্তু তরলের ক্ষেত্রে তেমনটা হয় না। তো সেই কারণে বলতে পারো এখানে হচ্ছে তরলের ক্ষেত্রে যে হচ্ছে কণাগুলো বা গ্যাসের ক্ষেত্রে যে কণাগুলো, তাদের এই আলগা ভাবে থাকার জন্য কণাগুলো হচ্ছে সাধারণত কি হয়, সংঘর্ষ ঘটে, এবং এর ফলে হচ্ছে মানে যখন গরম করা হয় বা ঠান্ডা করা হয়, ঠিক আছে, এর মধ্যে একটা চলন দেখা যায়, বা হচ্ছে নর্মাল অবস্থাতেও এদের মধ্যে একটা মুভমেন্ট বা হচ্ছে একটা চলন দেখা যায়। তো এইটাকেই বলা হয় আমাদের ব্রাউনীয় গতি। কাদের মধ্যে দেখা যায়? সিম্পল আমরা হচ্ছে অ্যান্সার করব, গ্যাস ও তরলের মধ্যে হচ্ছে ব্রাউনীয় গতি দেখা যায়। নেক্সট কোশ্চেন চলে আসে, কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? তো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ 3 প্রকারের হয়, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। ওকে, তারপর বলেছে ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। তো ইউভি রশ্মির একটি ব্যবহার হলো জীবাণুনাশক হিসেবে এটা কাজ করে, যা জল পরিশোধন এবং চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে এটা ব্যবহার করা হয়, বা এটা চিকিৎসা সরঞ্জাম ছাড়াও হচ্ছে অনেক জায়গায় হচ্ছে তোমার মানে কলকারখানা বা অনেক জায়গায় আছে যেখানে তোমার বিভিন্ন ধরনের যন্ত্রপাতিকে কিন্তু হচ্ছে সেখানে তোমার জীবাণু মুক্ত করার জন্য এটাকে ব্যবহার করা হয়, ইউভি হচ্ছে রে। তারপর চলে আসো, বলেছে প্রিজম বর্ণ সৃষ্টি করে কি, মানে এখানে কোয়েশ্চেন করেছে প্রিজম কি নিজে বর্ণ সৃষ্টি করে? কারণ প্রিজমের মধ্যে থেকে আমরা জানি যে সাদা আলো যদি পাস করে সেটা 7টি বর্ণে ভেঙে যায়, তাই তো? এবার সেটা কি প্রিজম নিজে 7টি বর্ণে ভেঙে দিচ্ছে? তো সেটাই হচ্ছে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে প্রিজম কি বর্ণটা নিজে সৃষ্টি করছে? তো এখানে আমাদের প্রথমেই যেটা অ্যান্সার আসবে না, প্রিজম কেবলমাত্র সাদা আলো প্রবেশ করলে তা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত হয়ে বর্ণালী সৃষ্টি করে, কারণ সাদা আলোর মধ্যে যে 7টি আলো, সরি 7টি রং যে বর্তমান থাকে সেটাই একমাত্র প্রিজম কি করছে, আলাদা আলাদা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যে ভেঙে দিচ্ছে।
আচ্ছা, তারপরে চলে আসো মৌলিক বর্ণ কোনগুলি। সাধারণত হচ্ছে মৌলিক বর্ণ হচ্ছে লাল, হলুদ, সবুজ এবং নীল। ওকে, এছাড়া এখানে তোমরা খেয়াল করবে কোথাও কোথাও কিন্তু তোমরা লাল, হলুদ আর সবুজ পাবে, কোথাও কোথাও তোমরা এটা পাবে লাল, সবুজ আর নীল। তো এই জন্য খেয়াল রাখতে হবে, আমরা চারটেই নিয়ে নিয়েছি যাতে তোমাদের পরে কখনো কনফিউশন না হয়। তো এখানে হচ্ছে আমরা চারটেকে কিন্তু মৌলিক বর্ণ বলতে পারি, কারণ এই বর্ণগুলো সৃষ্টির ক্ষেত্রে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। আর যৌগিক বর্ণ সেগুলো, এই বর্ণগুলো সহযোগে হচ্ছে যখন অন্য কোনো বর্ণ উৎপন্ন হয় সেই বর্ণগুলোকে আমরা বলি হচ্ছে যৌগিক বর্ণ। সেক্ষেত্রে তোমরা এই চারটে কালার বাদে আর যত কালার আছে সবগুলোকে তোমরা যৌগিক বর্ণ বলতে পারো। ওকে, নাও চলে আসি নিচের দিকে। এমসিবি এর পুরো নাম কি? তো এমসিবি এর পুরো নাম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। মানে এটা কি হয়, কোনো একটা সার্কিটকে ব্রেক করার জন্য, কমপ্লিট সার্কিটকে ভেঙে দেওয়ার জন্য এমসিবি ব্যবহার করা হয়। ঠিক আগেকার সময় যেরকম ফিউজ ব্যবহার করা হতো, ঠিক আছে, ফিউজের তার পুড়ে যেত, তারপরে আবার চেঞ্জ করা হতো। কিন্তু এখন কি হয়, এমসিবি এমন একটা জিনিস যেটা একা একা পড়ে যায়, ঠিক আছে, আবার পরে তোমার যদি সার্কিট ঠিক করে দাও তারপর তুলে দিলে সেটা আবার ওকে হয়ে যায়। ওকে, তো যাই হোক আমাদের ফুল ফর্মটা এখানে মাথায় রাখতে হবে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। তারপরে দেখো বলেছে 1 কুলম বা কুলম ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি? তো দেখো কুলম ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক হলো 1 কুলম সমান 3 × 10⁹ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যেটাকে আমরা ইএসইউ বলা হয়। তারপরে বলেছে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্য না মিথ্যে? তো অবশ্যই এটা সত্য, কারণ নিষ্ক্রিয় গ্যাসের কারণে কি হয়, বৈদ্যুতিক বাতি জ্বলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে গামা রশ্মির আধানের প্রকৃতি কি? তো গামা রশ্মি সাধারণত হচ্ছে নিস্তড়িত, এর কোনো আধান নেই, তো এটাই নিরপেক্ষ প্রকৃতির। তারপরে বলেছে 2.11 Na ও Na প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? তো এটা অবশ্যই Na প্লাস। কেন Na প্লাস? কারণ দেখো এর শেষ কক্ষে যে একটা ইলেকট্রন থাকে সেটা ত্যাগ করে এটা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, যে কারণে এটা অনেক বেশি সুস্থিত হয়ে যায়, Na প্লাস। তারপরে বলেছে দেখো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তো এখানে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হলো রেডন, যার চিহ্ন হচ্ছে Rn। ওকে, তারপরে বলছে দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। কৃত্রিম মৌল যেগুলো হচ্ছে আমরা আগেও পেয়েছি এই কোয়েশ্চেনটা। তো কৃত্রিম মৌল হচ্ছে সেই মৌলগুলো যেগুলোকে পরীক্ষাগারে হচ্ছে তৈরি করা যায় কৃত্রিম ভাবে, ঠিক আছে, প্রকৃতিতে এগুলো সাধারণত পাওয়া যায় না বা খুব কম পাওয়া যায়, কিন্তু এটা কৃত্রিম ভাবে তৈরি করা যায়। যেমন আমাদের সিজিয়াম আছে, লুটেশিয়াম আছে, প্লুটোনিয়াম আছে, কিউরিয়াম আছে, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, তারপর চলে আসা হচ্ছে ক্রমবর্ধমান আকার অনুযায়ী হচ্ছে NBLIOF এই চারটাকে যদি সাজানো হয় কি হবে? ক্রমবর্ধমান আকার কার ক্ষেত্রে বাড়বে? দেখো ফ্লুরিনের আকার সব থেকে ছোট আমরা জানি, সেক্ষেত্রে আমরা সবার আগে ফ্লুরিনকে রাখতে পারি। আর যদি আমরা খেয়াল করি এখানে নাইট্রোজেন, বোরন, লিথিয়াম, ফ্লুরিন এরা প্রত্যেকেই কিন্তু একটা পর্যায়ে অবস্থান করে। আর আমাদের হচ্ছে পর্যায় সারণী অনুসারে আমরা বলেছিলাম যে পর্যায় সারণীর যে কোনো পর্যায় বরাবর কিন্তু মৌলের আকার হচ্ছে, যদি একটাই পর্যায়ে সব মৌলগুলো থাকে তাহলে প্রথমে যে থাকে তার আকার সব থেকে বড় এবং একদম শেষে যে থাকে তার আকার সব থেকে ছোট। সেই অনুযায়ী আমাদের প্রথমে আসছে আমাদের লিথিয়াম, তাহলে লিথিয়ামের আকার সব থেকে বড়, যেহেতু এটা ক্রমবর্ধমান বলেছে মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে, সব থেকে ছোট এখানে ফ্লুরিন, তারপরে এখানে চলে আসে আমাদের হচ্ছে নাইট্রোজেন, তারপরে আসছে বোরন, তারপরে আসছে এখানে আমাদের লিথিয়াম, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা সাজালে ফ্লুরিন, তারপরে লেস দেন দিয়ে নাইট্রোজেন, লেস দেন দিয়ে বোরন, লেস দেন দিয়ে লিথিয়াম। ওকে, তাহলে এখানে সব থেকে আকার বড় কার? লিথিয়ামের, আর সব থেকে ছোট হচ্ছে ফ্লুরিনের। ওকে, তোমাদেরকে এই ছকগুলো মনে রাখতে, মানে এই যে পর্যায় সারণীর যে পর্যায়গুলো ছিল, শ্রেণীগুলো ছিল, এইগুলো কিছু জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোশ্চেন অনুসারে। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো ক্যাটায়ন কি? উদাহরণ দাও। তো ক্যাটায়ন হলো ধনাত্মক আধানযুক্ত আয়ন যা ইলেকট্রন ত্যাগের ফলে সৃষ্টি হয়। এটা Na+, Ca2+, Mg2+ বা K+, এইগুলোকে আমরা ক্যাটায়ন বলি, যারা সাধারণত একটি ইলেকট্রন ত্যাগ করে সৃষ্টি হয়। নেক্সট চলে আসো বলেছে একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম। একটি তীব্রর নাম আমরা বলতে পারি যেরকম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এছাড়া আমরা অন্য যেসব অ্যাসিড আছে সেগুলোকেও বলতে পারি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর যদি মৃদু বলা হয় তাহলে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে পারি, এখানে আমরা চাইলে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড নিতে পারি, এগুলো প্রত্যেকটাই কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমি এখানে একটা করে লিখেছি, তোমরা চাইলে আমি যে দুটো বললাম এক্সট্রা সেগুলো তোমরা এর পাশাপাশি হচ্ছে অল্টারনেট করে তোমাদের কাছে লিখে রাখতে পারো। নেক্সট চলে আসা হচ্ছে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? তো লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিকেল সালফেট এবং তার সাথে সামান্য পরিমাণ বোরিক অ্যাসিড কিন্তু যোগ করা হয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্যটা হচ্ছে অনেক ভালো হচ্ছে কাজ করে। তো এখানে এটা খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসো ডান স্তম্ভ আর বাম স্তম্ভের মধ্যে হচ্ছে আমাদের ম্যাচিং করতে হবে। তো ডান স্তম্ভ আর বাম স্তম্ভ কি বলেছে দেখো, হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা যায়। তো হিমাটাইট কার আকরিক? এটা বেসিক্যালি লোহার আকরিক, তাহলে আমরা বলতে পারি এখান থেকে হচ্ছে লোহার চিহ্ন কি Fe, তাহলে আমাদের Fe এর সাথে এটা ম্যাচ করছে। তারপরে দেখো বলেছে পিতল থাকে, কার মধ্যে পিতল থাকে? তো এখানে পিতল বেসিক্যালি মানে পিতলে থাকে বেসিক্যালি কি থাকে? পিতলে Zn থাকে, কারণ কপার আর জিঙ্ক মিলিয়ে আমাদের পিতল তৈরি হয়, তাই না? তারপরে হচ্ছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়, কোন গ্যাসকে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়? তো এখানে H2S কে প্রস্তুত করা হয়। ওকে, তারপর হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়, কাকে নেসলার দ্রবণ দ্বারা কাকে শনাক্ত করা যায়? অ্যামোনিয়াকে শনাক্ত করা যায়। ওকে, তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।
নেক্সট চলে আসি আমরা নিচের দিকে 2.17 ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? তো ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম পলিভিনাইল ক্লোরাইড, কারণ পলিমার বলেছে, উল্টে কোয়েশ্চেনটা দিতে পারে পলিভিনাইল ক্লোরাইডের মনোমারের নাম কি? তো পলিভিনাইল ক্লোরাইডের মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? তো এই ক্ষেত্রে দেখো মিথেন অণুতে হচ্ছে আমাদের যে যোজকগুলো থাকে সেগুলো যেহেতু চতুস্থলক গঠন সৃষ্টি করে, তো সেক্ষেত্রে আমাদের তাদের অন্তর্বর্তী যে কোণ সেটা কত হবে? 109.5 ডিগ্রি, বা এটা আমরা বলতে পারি 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, যে কোনো একটা বললেই হবে। তারপর হচ্ছে মাইনাস, মানে এখানে মাইনাস না, এটা হচ্ছে আমাদের মানে বন্ড কে বোঝাচ্ছে। COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? তো এটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যে যৌগ সেগুলোকে হচ্ছে সূচিত করে। ওকে, এখানে আমরা হচ্ছে আলাদা আলাদা শ্রেণী হচ্ছে পড়েছিলাম, যেখানে আমাদের CHO থাকলে আমরা বলছি অ্যালডিহাইড, CO থাকলে কিটোন। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে বই থেকে। তো আদারওয়াইজ এখানে আমাদের COOH দিয়েছে, তার মানে এটা কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যে শ্রেণী সেই শ্রেণীর মধ্যে হচ্ছে পড়ে। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো জানাতে পারো। ওকে,